কুরাসাও, কেপ ভার্দে, আইসল্যান্ড এই দেশগুলোর জনসংখ্যা শুধুমাত্র 1.5 থেকে 6 লক্ষ পর্যন্ত, তবুও তারা বিশ্বকাপ খেলতেছে। এবং ঘানার মতো একটা দরিদ্র দেশ যারা কিনা এবারের 2026 সালের বিশ্বকাপ খেলতেছে, তাদের বিশ্বকাপ ম্যাচ খেলার জন্য জার্সি পরিবর্তন করার টাকাই নেই। অর্থাৎ এক জার্সি পরেই তারা বিশ্বকাপের মঞ্চে একাধিক ম্যাচ খেলতেছে। অপরদিকে বাংলাদেশের প্লেয়াররা সব সুযোগ সুবিধা পেয়েও এই দেশগুলোর পারফরমেন্সের তাদের কাছেও নেই। উল্টো ডিসিপ্লিন মেনটেন না করে অ্যালকোহল পানের অভিযোগে ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে আটক করা হয়েছিল। বাংলাদেশ এমন একটা কান্ট্রি যেখানে ফুটবল বিশ্বকাপ হলেই দেখা যায় এক একজন মানুষ এক একটা দল সাপোর্ট করতেছে। কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কিংবা কেউ কেউ জার্মানি। এই ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে পুরো বাংলাদেশে খুশির আমেজ বয়ে যায়। চায়ের দোকান থেকে শুরু করে অফিস আদালত, সব জায়গায় একটাই টপিক, ফুটবল বিশ্বকাপ। কিন্তু আপনার কি মনে হয় না যে একটা দেশে এত এত ফুটবল প্রেমীর বসবাস এবং পাড়ার মাঠ থেকে শুরু করে অলিতে গলিতে এত এত ক্ষুদ্র ফুটবলার থাকা সত্ত্বেও কেন বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ খেলতে পারে না? এবং 1996 সালে যেখানে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং ছিল 110, সেখানে 2026 সালে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং হয়ে দাঁড়িয়েছে 181। মানে উন্নতির চেয়ে অবনতি হয়েছে। কিন্তু কেন? দুর্নীতি কিংবা খেলোয়াড়দের জন্য, নাকি অন্য কিছু? তার সবকিছু ফাইন্ড আউট করব আজকের ভিডিওতে। দেখুন, বিশ্বকাপে যাওয়া দেশগুলো ছোট বয়স থেকেই খেলোয়াড় তৈরি করে। অর্থাৎ আন্ডার 10, আন্ডার 13, আন্ডার 15 এবং আন্ডার 17 পর্যায়ে তারা নিয়মিত ট্রেনিং করে এবং ভালো একাডেমি, আধুনিক মাঠ, জিম, স্পোর্টস সায়েন্স এবং মানসম্মত কোচ থাকায় তারা ছোট বয়স থেকেই একটা নিয়ম কিংবা ডিসিপ্লিনের মধ্য দিয়ে যায়। ফলাফল স্বরূপ এখান থেকে ইন্টারন্যাশনাল মানের ফুটবলার তৈরি হয়। এবং যদি বাংলাদেশের কথা বলি, তাহলে এসবের কিছুই দেখতে পারবেন না বাংলাদেশে। তাহলে বাংলাদেশে একজন ইন্টারন্যাশনাল মানের ফুটবলার তৈরি হবে কিভাবে? প্রতিভা দিয়ে? তাহলে শুনে রাখুন, যদি প্রতিভার পরিচর্যা সঠিকভাবে নাই হয়, তাহলে এই প্রতিভা বেশি দিন সাস্টেন করে না। বাংলাদেশের ফুটবলাররাও প্রতিভাবান, কিন্তু সঠিক পরিচর্যার অভাবে তারা অতি দ্রুতই হারিয়ে যায়। কিন্তু কেন? কারণ একটাই, দুর্নীতি। ঠিক এরই জন্য অবকাঠামোর অভাব, বিনিয়োগের ঘাটতি ইত্যাদি ইত্যাদি। এগুলোর কারণে বাংলাদেশের ফুটবলাররা ইন্টারন্যাশনাল মানের হতে পারে না। তাহলে কি প্লেয়ারদের কোনো দোষই নেই? অবশ্যই আছে। দেখুন, কুরাসাও, কেপ ভার্দে, আইসল্যান্ড এই দেশগুলোর জনসংখ্যা শুধুমাত্র 1.5 লক্ষ থেকে 6 লাখ পর্যন্ত, তবুও তারা নিয়মিত ফুটবল বিশ্বকাপ খেলে। এবং ঘানার মতো একটা দরিদ্র দেশ যারা কিনা এবারের 2026 সালের বিশ্বকাপ খেলতেছে, তাদের বিশ্বকাপে ম্যাচ খেলার জন্য জার্সি পরিবর্তন করার টাকা নেই। অর্থাৎ একই জার্সি পরে তারা বিশ্বকাপের মঞ্চে একাধিক ম্যাচ খেলতেছে। তাদের দেশে রাজনৈতিক অস্থিরতা, অবকাঠামোর সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তারা প্রায় প্রতিবারই বিশ্বকাপ খেলে, কারণ তাদের প্লেয়াররা ডিসিপ্লিন মেনটেন করে চলে এবং বিশ্বকাপ খেলার যে আকাঙ্ক্ষা সেটা তাদের মধ্যে আছে। আর যদি বাংলাদেশের প্লেয়ারদের কথা বলি, তাহলে একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। 2023 সালে বাংলাদেশ দল এএফসি কাপ ম্যাচ খেলে দেশে ফেরার সময় মোরসালিন, আনিসুর রহমান জিকো, তপু বর্মন, রিমন হোসেন এবং তৈতুল ইসলাম সবুজকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়, কারণ তাদের লাগেজে প্রায় 60 বোতল অ্যালকোহল পাওয়া যায়। একবার চিন্তা করেছেন একজন জাতীয় দলের প্লেয়ারের উপর, যেখানে কিনা পুরো বাংলাদেশের জনগণ বিশ্বাস করে ভরসা রাখে যে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা এবং ডিসিপ্লিন মেনটেন করে বাংলাদেশকে জেতাবে, সেখানে তারা অ্যালকোহল পান করতেছে। কিন্তু মজার বিষয় হলো, এই ঘটনায় বাফুফে তাদের শাস্তি হিসেবে শুধুমাত্র জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ দিয়েছে। লাইক সিরিয়াসলি? যেখানে বাফুফের আরো কঠিন হবার কথা ছিল, যেন ভবিষ্যতে কেউ এরকম কর্মকাণ্ড করার সুযোগ না পায়। কিন্তু বাফুফে যেটা করেছে সেটা হতাশাজনক। তবে স্বস্তির বিষয় হলো, বাংলাদেশের বংশোদ্ভূত বাহিরের দেশের প্লেয়ারদের আগমনে বাংলাদেশের স্কোয়াড আগের তুলনায় স্ট্রং হয়েছে। জামাল ভুঁইয়া এবং হামদা চৌধুরী থেকে বাংলাদেশের প্লেয়াররা অনেক টেকনিক এবং স্কিল শিখতেছে। পরিশেষে বাংলাদেশ ফুটবলকে ইন্টারন্যাশনাল মানের করতে অবশ্যই ভালো একাডেমি এবং ছোট বয়স থেকেই প্লেয়ার তৈরি করতে হবে এবং ঘরোয়া লিগের মান বাড়াতে হবে এবং কোচিং প্যানেল আরো স্ট্রং করতে হবে। যেমন আন্তর্জাতিক লাইসেন্সধারী
কোচ কিংবা আধুনিক টেকনিক্যাল কোচ নিয়োগ করতে হবে এবং অবশ্যই প্লেয়ারদের পেশাদার সংস্কৃতি তৈরি করতে হবে, যেমন শৃঙ্খলা, খাদ্যাভ্যাস, ফিটনেস এবং মানসিক প্রস্তুতি। এগুলোতে আরো বেশি করে গুরুত্ব দিতে হবে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে, যেন একজন ফেডারেশনের প্রধান বা কোচ পরিবর্তন হলেই সিস্টেমের যেন পরিবর্তন না হয়। অর্থাৎ 10 থেকে 15 বছরের পরিকল্পনা তৈরি করা দরকার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, নেগেটিভিটি ত্যাগ করতে হবে। যেমন বলা হয় থাকে, বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় রাইভেলারি অন্য কোনো দেশ নয়, বরং বাংলাদেশের ক্রিকেট। কারণ অনেকে মনে করে যে বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্যই ফুটবলের অবনতি হয়েছে। তার কারণ বাংলাদেশের ক্রিকেটের জনপ্রিয়তা বেশি ফুটবলের চেয়ে। আসলে এই বিষয়গুলো এখন ওপেন সিক্রেট হয়ে গেছে, তবে পার্সোনালি এটা আমি মনে করি না। কারণ ক্রিকেটে বেশি বিনিয়োগ এবং বেশি গুরুত্ব দেওয়ায় হয়তো বাংলাদেশের ক্রিকেট বেশি জনপ্রিয়তা পেয়েছে এবং ফুটবলে বিনিয়োগ তো দূরের কথা, ভালো করে গুরুত্বই দেওয়া হয়নি। আর যদি জনপ্রিয়তার কথা বলি, তাহলে বাংলাদেশে বর্তমানে ক্রিকেটের চেয়ে অবশ্যই ফুটবল এগিয়ে আছে। কারণ আপনি দেখবেন পাড়া মহল্লার যে কোনো ফুটবল টুর্নামেন্টে যে পরিমাণ দর্শক হয়, সেই পরিমাণ দর্শক বাংলাদেশের ক্রিকেট স্টেডিয়ামও হয় না। এবং বাংলাদেশের ফুটবল ফিফা র্যাঙ্কিং 181তম, তাতেই এত জনপ্রিয়তা। এবং কোনোভাবে যদি বাংলাদেশ ফিফা বিশ্বকাপ খেলতে পারে, তাহলে কি হতে পারে একবার ভেবে দেখেছেন? যাই হোক, যদি এই বিষয়গুলো বাংলাদেশের ফুটবলে অ্যাড করা যায়, তাহলে হয়তো অতি দ্রুতই বাংলাদেশ ফিফা বিশ্বকাপ খেলবে। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওতে।